আমরা সবাই জানি যে কথায় বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের অনুষ্ঠান হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু, এবং আমরাও এই অনুষ্ঠানে কোনো তর্কে যাই না, কোনো বিতর্কে যাই না, নিটল আড্ডা এবং আলাপচারিতাই থাকে, এবং আজকেও তার ব্যত্যয় ঘটছে না। এবং প্রতি পর্বে আমরা একজন তারক অতিথি নিয়ে হাজির হই, আজকেও সেটার ব্যতিক্রম ঘটেনি। এবং আজকে যিনি আমাদের সাথে এসছেন, আমার জায়গা থেকে আমি পরিচয় দিতে পারি, তিনি আমার খুব স্নেহের ছোট ভাই, এবং এটা শুধু আমার পরিচয়, কিন্তু আপনাদের কাছে তার পরিচিতি হচ্ছে একজন নায়ক হিসেবে এবং একজন ভেরি গুড লুকিং অ্যান্ড হ্যান্ডসাম নায়ক হিসেবে। এবং আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় একজন অভিনেতা, যার নাম ইরফান সাজ্জাদ। থ্যাংক ইউ সো মাচ। কথা তো মিথ্যা বলিনি ইরফান, ইউ আর হ্যান্ডসাম, ইউ আর গুড লুকিং এবং ইউ আর ভেরি চার্মিং। আমরা আমাদের যে অনুষ্ঠানটা, এটা বিশ্বাসে মিলায় বন্ধু, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। আমরা এখন কথা না বানিয়ে প্রথম ভাগে চলে যাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত অতিথিকে, যার নাম ইরফান সাজ্জাদ, এবং যার পর নাই আমি এবং আমরা সবাই আনন্দিত আজকে তাকে পেয়ে। এবং তার সাথে শুরু করছি আমাদের অনুষ্ঠানের যে প্রথম ভাগ, সেই ভাগটিতে, এবং সেই ভাগটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। ইরফানের জীবন মাত্র শুরু হয়েছে, জীবনের গল্প অনেক আছে, অল্প নয়। তারপরে আমরা ইরফানের জীবনের একটু গল্পটা শুনতে চাই, যে ইরফান ছোটবেলায় কিরকম ছিল, বাংলাতে ছিল কিনা, স্পোর্টসের প্রতি ইরফানের আগ্রহ ছোটবেলা থেকে ছিল ইরফান মাত্র। এই গল্পগুলো উঠে আসুক ইরফান। সত্যি বলতে ছোটবেলায় আমি খুবই লাইক নর্মালি বাচ্চারা যেরকম হয়, যে খুবই বড় না, আমি খুব দুষ্ট ছিলাম, এটা ছিলাম ওটা ছিলাম। আমার আসলে সেটা সুযোগ ছিল না, বিকজ প্রথমত হচ্ছে আমি ছোটবেলা থেকে একটু সিক কাইন্ড অফ চিলড্রেন ছিলাম। আচ্ছা। কারণ আমার এজমা ছিল, অনেক ধরনের প্রবলেম ছিল। সো আমি আম্মাকে খুব ভয় পেতাম। আচ্ছা। সো আম্মার কথার বাইরে ইভেন উঠানো যেতাম না, এই টাইপের। আচ্ছা। সো আম্মা খুব আমাকে স্ট্রিক্টলি মেনটেন করতেন, বিকজ আমি খুব দৌড়ালে হাঁপিয়ে যেতাম, আমার প্রবলেম হতো, অনেক ব্রিদিং প্রবলেম হতো। ছোটবেলায় খুব একটা বেশি দুরন্তপনা করার সুযোগ হয়নি বা খেলাধুলা করার সুযোগ হয়নি। সো সেই জন্য আমার খুব মন খারাপ হতো যে আমার ছোট ভাই খেলছে বা সবাই খেলছে, আমি মাঠে যেতে পারতাম না। এবং মাঠে যেতে হলে মোটামুটি আমার কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হতো যে আদৌ আজকে যেতে পারবো কিনা। সো এইগুলা, বাট ইউ ওয়্যার এ স্পোর্টসম্যান, স্পোর্টস পারসন, এন্ড ইউ স্টিল আ স্পোর্টস পারসন। আমার ইচ্ছে হতো। তো তবে ছোটবেলায় যেটা হতো, যেহেতু আমি স্পোর্টসে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না ছোটবেলায়, তো যেটা হতো হচ্ছে আমি কালচারাল সাইডে একটু বেশি অ্যাক্টিভ ছিলাম। স্কুলের প্রত্যেকটা কালচারাল অ্যাক্টিভিশনে আমি খুব পার্টিসিপেট করতাম। ক্লাস 8-এ প্রথম আমি থিয়েটারে জয়েন করি। আচ্ছা। ক্লাস 8-এ থাকতে, সরি ক্লাস 5-এ থাকতে, সরি। আমার ভাইয়া, হ্যাঁ আমার বড় ভাই, আমাদের একটা লোকাল থিয়েটার ছিল আমাদের এরিয়াতে, লোহিত থিয়েটার, ওটার ফাউন্ডার ছিলেন। সো ওনার আন্ডারে আমরা বেশ কটা মঞ্চ নাটক করেছিলাম। সো তখন থেকে থিয়েটার কালচার এসবের প্রতি আমার বেশ একটা আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। হ্যাঁ। সো সামহাউ তখন থেকে মনে হতো যে বড় হলে আমি আসলে অ্যাক্টিংটা করতে চাই, এবং অ্যাক্টিংটা আমার কাছে খুব প্যাশনেট একটা জিনিস মনে হলো। এটা আমি শিখতে চাই। আমি কি হবে ফিউচারে জানি না, বাট এটা আমি শিখতে চাই, এটা আমি করতে চাই। আমি বিভিন্ন ক্যারেক্টার আসলে প্লে করতে চাই। সো গ্র্যাজুয়াল, কিন্তু ইন বিটুইন আবার খেলাধুলাও খুব বেশি, যত বড় হচ্ছি আস্তে আস্তে খেলাধুলার প্রতি মনোযোগটাও বাড়ে, যেটা হয় আর কি। পড়াশোনা ছাড়া মোটামুটি বাকি সব কিছু করেছি। আচ্ছা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি দর্শকদেরকে একটু বলতে চাই, আপনাদেরকে বলছি যে ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সেটা হচ্ছে যে ইরফানের সাথে আমার যদিও কোনো কাজ হয়নি কখনো, ভবিষ্যতে ইনশাল্লাহ অবশ্যই হবে, তবে ইরফানের সাথে আমার একটা ব্যাপারে যোগাযোগ আছে। ইরফানকে আমি বলে রেখেছিলাম মাঝে মাঝে যে যখনই খেলাধুলা করো আমাকে ডেকো। ইরফান কিন্তু ডেকেছে আমাকে, ভেরি আনফরচুনেট আমার জন্য যে আমি যেতে পারি না। তো তারপরে কি হলো ইরফান? পড়াশোনা কম করলে, এগুলো বেশি করলে, তারপরে কি হলো? এটাই করলাম, বাট আমার কাছে মনে হলো যে তাও এটা যেহেতু করছি, এটা তো কিছু একটা করা লাগে। হ্যাঁ, এমনটা না যে পড়াশোনায় খুব বেশি খারাপ করেছি, বাট আমি হচ্ছে লাইক ওরকম আর কি, যে আগে 2 দিন পরে একেবারে ফার্স্ট ক্লাস পেয়ে যাবো, এই স্টুডেন্ট আমি। তো সামহাউ এরপর গ্র্যাজুয়ালি তো আস্তে 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 মুখাভিনয় করা শুরু করলাম। আচ্ছা, এটা জানতাম না। আমি ইন্টার এইচএসসি পরে মুখাভিনয়তে জয়েন করি। ওকে। আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে অ্যাক্টিং এর বেসিক। হ্যাঁ, তো মুখাভিনয় করলাম প্রায় 2-2.5 বছর। আমাদের গ্রুপটার নাম ছিল প্যান্টোমাইম, চিটংয়ে। সো আমাদের লিডার ছিলেন হচ্ছে রিজওয়ান রাজন, উনি একজন মাইম আর্টিস্ট। তো ওনার আন্ডারে বেশ কিছুদিন আমি ট্রেন করি। সো মুখাভিনয়টা আমার কাছে অদ্ভুত একটা নেশার মতো মনে হয়, যে এটার অডিয়েন্স খুব কম, এটার অ্যাকসেপ্টেন্স খুব কম, মানুষের ইন্টারেস্ট হয়তো খুব কম, বাট এটাতে যে একবার ইনভলভ হবে সে আসলে বুঝতে পারবে জিনিসটা আসলে কি। সো আমার কাছে কিছু না বলে মানুষকে এত এত গল্প দেখানো, এটা আমার কাছে খুব ব্রিলিয়ান্ট মনে হতে থাকলো। সো আমি এটা শেখা শুরু করলাম। তো ইন বিটুইন এটা করতে করতে একটা সময় দেখা গেল হচ্ছে
যেটা হয় আর কি, অ্যাফেয়ার এন্ড দেন আই গট ম্যারিড ভেরি আর্লি। হ্যাঁ, কিন্তু তখন যেই সময় অ্যাফেয়ারটা হলো এবং তুমি যখন বিয়েটা হলো তোমার, সেই সময় তো তুমি ওরকম ভাবে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত হও। I'm nothing. I was just only 20. তো নাথিং একটা ছেলেকে একটা সুন্দর দেখতে একটা মেয়ে কি করে বিয়ে করলো আগে এটা বলো। আমি তাহলে এটা বৌমার কাছে জানতে হবে, তোমার কাছ থেকে জেনে কিভাবে ঘটালে। ও ফিউচার দেখছে। Yes. I do believe. Maybe she saw the future. Okay. Maybe yes. Now you guys are very happy. I know that. কিন্তু সেই যেহেতু একটু ভালোবাসার গল্প আসলো, ছোট্ট করে একটু শুনে নেই ভালোবাসার গল্পের একটু ছোট্ট দুটো লাইন, যে কি করে কি হলো। যেটা হয় আর কি, যে সামহাউ ওই যে যেটা বললাম, পড়াশোনা ছাড়া বাকি সবই করলাম। কারণ আমার একটা নিজের ব্যান্ডও ছিল, আমি ব্যান্ডও ভোকালিস্ট ছিলাম। ওয়াও। সো মোটামুটি যেটা যা হয়, ব্যান্ড, থিয়েটার, মূকাভিনয়, হ্যাঁ মানে সবকিছু মিলাই হচ্ছে পড়াশোনাটা মোটামুটি শেলফে। তো ওই সময় যেটা back then you still are charming, but back then you were very charming. আমার মনে হয় না নালে মেয়েরা অ্যাট্রাক্টেড হলো কি করে, মেয়েটা অ্যাট্রাক্টেড হলো কি করে? I don't know, but it was like আমার অনার্সে যখন আমি ফার্স্ট ক্লাস করতে যাই আর কি, দেন হয় না, আমি লাইফে খুব আমি শাই টাইপের একটা ছেলে ছিলাম। যদি আমি তখন র্যাম্প মডেলিং করতাম, বাট আমি খুব শাই টাইপের ছেলে ছিলাম, মানে লাইক কারোর সাথে কথা বলা। ইউ ডিড র্যাম্প টু? হ্যাঁ। তুমি র্যাম্প করেছো, মূকাভিনয় করেছো, থিয়েটার করেছো, গান গেয়েছো, ভোকালিস্ট ছিলে, খেলাধুলা করেছো কম আর বেশি, শুধু পড়াশোনাটা একটু কম। প্রেমটাও হয়েছে তোমার, তারপরে বলো। প্রেমটা হইলো ফার্স্ট যেটা হয় আর কি, যে অনার্সে ওঠার পরে দেন আমার সাথে ফ্রেন্ডশিপ হয় আমার ওয়াইফের, দেন আস্তে আস্তে প্রেম, ভালো লাগা সবকিছু হয়। সো আই গট সো লাকি যে আমার সাথে ওর সাথে টিউনিংটা খুব ভালো ছিল আর কি শুরু থেকে। সো সামহাউ আমি কমিটেড ছিলাম, সেও কমিটেড ছিল। ইন দ্যাট কেস এত আর্লি তো আসলে কেউ, যেটা হয় নরমালি দুই ফ্যামিলি সময় লাগে। হ্যাঁ আচ্ছা দেখি। হ্যাঁ না দেখি না, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেম, যে ওর সামহাউ অন্য জায়গায় হচ্ছে বিয়ে ঠিক হয়ে যায়। হ্যাঁ ওই সময় বিয়ের প্রপোজাল বেশি আসা শুরু করে। হ্যাঁ তো আর অ্যাজ এন আমি তো আসলে ছোট মেয়ে হিসেবে, ওর বিয়ে প্রপোজাল আসছে, আমি তো আসলে ছোট। তো সবকিছু মিলে দুই ফ্যামিলিতে একটু যেটা হয় সিনেমাটিক দ্বন্দ্ব হলো। আচ্ছা অনেক কিছু আসলে। আচ্ছা মেনে নেওয়ার একটা ব্যাপার ছিল, ছিল মানে এটা আসলে সলভ হতে প্রায় কোন দিক থেকে, তোমাদের দিক থেকে বেশি ছিল? অ্যাকচুয়ালি কি বলবো, মানে বিষয়টা ছিল হচ্ছে হোয়াট ওয়াজ আওয়ার ফ্যামিলিজ কনসার্ন যে ছেলের মেয়ে বড় হোক, দেন বাট ওদের ফ্যামিলির কনসার্ন ছিল যে এখন একটা ভালো প্রপোজাল আছে, উই শুড গো ফর ইট। ও কখন বড় হবে, সেটল কি হবে, হ্যাঁ আদৌ হবে কিনা, আমার আরো লম্বা লম্বা চুল, ব্যান্ডে গান করি, বলে এই ছেলে তো ফিউচার শেষ, হ্যাঁ বাউন্ডুলে ছেলে, পুরো বাজে। আমার অবস্থাতে কইতা মডেলিং করি সবই, তার মানে ছেলে তো খারাপের মধ্যে টপ দিকে। তো এইসব কি যেটা হয় আর কি। তো ওর সব কিছু মিলে একটু সিচুয়েশন গুলো দুই ফ্যামিলির মধ্যে একটু আমার কাছে মনে হলো, বাট অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। হ্যাঁ সেটাই। পরে একটু আচ্ছা এখন যখন দেখে যে ইরফান সাজ্জাদ কে মানুষ চেনে জানে ভালোবাসে, নাম করা একটা লোক, এখনের সিচুয়েশনটা কি সত্যি করে বলো? ডেফিনেটলি চেঞ্জ তো হয়েছে সবকিছু, অবশ্যই চেঞ্জ হয়েছে। হয় কি মানুষকে, সো আমার কাছে মনে হয় যে সব মানুষকে আসলে টাইম দেওয়া উচিত, মানে এবং ডিপেন্ডস, আপনাকে টাইম দিল, টাইমটা আপনি নষ্ট করলেন তাহলে কিন্তু হলো না। নিজেরও টাইম নেওয়া উচিত, মানুষকেও টাইম দেওয়া উচিত, যে আমি টাইম উইল হিল এভরিথিং, এবং টাইম আমাকে আসলে আমার জায়গায় চলে যাবে, বাট আপনার চেষ্টাটা অ্যাটলিস্ট থাকতে হবে। সে আমার আব্বা চাইতো যে আমি ডাক্তার হই, আম্মা চাইতো আমি ইঞ্জিনিয়ার হই, বাট আমি চাইতাম আমি অ্যাক্টর হই। সো সামহাউ আমার এটা মনের মধ্যে ছিল যে ফাইন, আমি এমন কিছু করতে চাই যে আমার আব্বা আম্মাও প্রাউড করবে। ওনাদের তো একটা স্বপ্ন ছিলই, বাট ওনারা আমি কি হতে চেয়েছে ওটা নিয়ে কখনো ডাউট করবে না বা আনহ্যাপি থাকবে না। সো আলহামদুলিল্লাহ আমার আব্বা হচ্ছে আমার খুব রেগুলার অডিয়েন্সের একজন। উনি আমার সব পেপার কাটিং ওনার কাছে থাকে, উনি আমার সব কাজ দেখেন। How that feel? এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিষয়। আমার আব্বা যখন কোনো জায়গায় গিয়ে আব্বাকে কেউ বলে যে ও আপনি ইরফান সাজ্জাদের বাবা, এবং আব্বা নিজে পরিচয় দেয় আমি ইরফান সাজ্জাদের বাবা, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, অনেক বড়। এটার থেকে এটাই, দিস ইজ দ্য মানে বিগেস্ট প্রাইজ মানি ফর ইউ। একদম। এবং টাইম নিয়ে কথা হচ্ছিল, টাইম ক্যান হিল এভরিথিং। আর আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু অনুষ্ঠান আমাদের টাইম যাতে আরেকটা সেকশনে যাই, আমরা যাবো ওখানে। প্রিয় দর্শক, আমরা প্রথম যে সেকশনটা সেখান থেকে খুব সুন্দর কিছু গল্প বের করে নিয়ে আসার চেষ্টা করলাম ইরফান সাজ্জাদের কাছ থেকে। আরো অনেক গল্প আছে, সেই গল্পগুলো জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে সেগমেন্ট, সেই সেগমেন্টে, এবং সেই সেগমেন্টটির নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। ইরফানকে আমি যদি বলি এভাবে, যে যখন ইরফানও
একটা সময় কম্পিটিশনের একটা জায়গায় এসেছিল, একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ইফ আই এম নট রং, এবং আমার সাথে ইরফানের প্রথম দেখা একটি নির্দিষ্ট চ্যানেলের ছাদের উপরে। আমার এখনো স্পষ্ট মনে আছে, ইরফান আসলো, ইরফান এসে আমাকে বললো, দাদা আমি এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানটি হচ্ছে, আমি এরকম বড় পজিশন হোল্ড করছি, এই সেই। আমি দেখলাম যে একটা খুব লম্বা চড়া সুন্দর একটা ছেলে, ভালো ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ছেলে আছে। তো ওই গল্পটার একটু জানতে চাই প্রথমে, তারপর একটা প্রশ্ন আছে। ওই প্রতিযোগিতা কিভাবে নাম দিলে? প্রতিযোগিতা ওই যে বললাম, ওই যেটা হয় আর কি, এখানেও কিন্তু ওই যে লাইফের রিয়েলিটিটা চলে আসে, বিকজ আফটার গেটিং ম্যারিড তখন আমার এইসব কিছু সব বন্ধ, বিকজ আমার থিয়েটার বন্ধ, র্যাম্প বন্ধ, গান বন্ধ, সবই বন্ধ। তখন হচ্ছে লাইক লাইফে আই হ্যাভ টু আর্ন, বিকজ আদারওয়াইজ আমি কিভাবে কি। এক্স্যাক্টলি। তখন হচ্ছে আমি ঢাকায় একটা জব নিয়ে আসি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বাট তখন কিন্তু আমি আন্ডার গ্রেড, মানে গ্রাজুয়েশনও শেষ করিনি, বাট আই ওয়াজ সো লাকি যে আমি চাকরিটা পেয়েছিলাম ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ইউ ডিড আ জব টু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ইউ আর এ মাল্টিফেসেটেড ম্যান। হ্যাঁ, আমি ওই জায়গায়, হ্যাঁ হচ্ছে এটা ব্রাদার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ওর হচ্ছে ব্রাদার জাপানিজ একটা অনেক বড় ব্র্যান্ড। হ্যাঁ, সো এটা ঢাকা এরিয়ার ইনচার্জ ছিলাম আমি। তো ওই সময় হচ্ছে আমার টার্গেট ছিল লাইফে আমি কখনো আসলে ফল ডাউন করতে চাই না। আই গট ম্যারিড সো আর্লি, ইটস ফাইন। সবাই আমাকে বলছে ওদের কেরিয়ার শেষ, লাইফে কিছু করতে পারবো না, এই সে হাবি যাবি। বাট আমি মানে নুয়ে যাওয়ার ছেলে ছিলাম না আর কি। আমি জানি যে আই হ্যাভ টু উইন সামহাউ। তো আমি বেসিকটা সবসময় ঠিক রাখতাম, এবং আমি সবসময় প্রেজেন্টকে প্রায়োরিটি দিতাম, যে এখন আমার ড্যামেজ কন্ট্রোলটা করতে হলে কি করতে হবে। সো তখন আমার টাকার দরকার ছিল, সো টাকা আর্ন করতে হলে আমার জব দরকার ছিল। সামহাউ আই ম্যানেজ টু গেট আ জব। তো এখানে জব করতাম, যেন জব করার ফাঁকে ফাঁকে এটাও মাথায় ছিল যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি আমার যে ইচ্ছাটা, ওই ইচ্ছার দিকে আমি ঝুঁকবো। সো সেই ইচ্ছার জন্যই কিন্তু ঢাকায় জব নিয়ে আসা আমার। দেন জব করতে করতে যখন 1-2 বছর জবে পার করি, অ্যাকচুয়ালি তখন অলমোস্ট জবেই আমি কনসেন্ট্রেট করে ফেলি। তখন আমার কর্পোরেট জায়গায় কিছু একটা করার ইচ্ছা ছিল আমার, মানে ব্র্যান্ডিং অ্যান্ড অল সব কিছু নিয়ে। তো হঠাৎ করে একদিন চ্যানেল আইতে ওই ইয়াটা আসে, আলটিমেট হ্যান্ডসাম ইমামি হ্যাড ফ্যান হ্যান্ডসাম হ্যান্ডসাম দি আলটিমেট। হ্যাঁ, এবং এটা ট্যাগলাইন ছিল যে কেই হবে আসল পুরুষ। আচ্ছা, কে হবে আসল পুরুষ? আচ্ছা, so you became the আসল পুরুষ। তো আমার তখন মনে হলো যে ফাইন, এটা খুবই টিজিং, এখানে হয়তো পার্টিসিপেট করা যায়। কিন্তু তখন আমার আসলে মানে সেলফ কনফিডেন্স এত নিচে ছিল যে আমি আই থট যে ওকে ফাইন, জাস্ট পার্টিসিপেট করি। মানে আমার ওয়াইফও বললো জাস্ট পার্টিসিপেট করো। পরে আমার তেমন একটা ইচ্ছা হয় না, বাদ দিয়ে এটা গিয়ে হিউমিলেটেড হওয়ার চাইতে না যাওয়াটাই ভালো। দেন আমার ওয়াইফ বললো যে ওয়াই, পার্টিসিপেট করো, দেখো কি হয়। এই দেখো কি হয় সেটা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়ে যায়। এন্ড দেন আমি জব, মানে এবং ওটা বেসিক্যালি দ্যাট ওয়াজ ইওর টার্নিং পয়েন্ট, রাইট? কারণ ইনফ্যাক্ট মানে ওখান থেকে পয়েন্ট ইন এ সেন্স হচ্ছে একটু, হ্যাঁ অবশ্যই টার্নিং পয়েন্ট। আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম, বাট প্ল্যাটফর্ম আপনাকে জাস্ট একটা নাম দিবে, কিন্তু এরপর আপনি কি করবেন এটা তো আপনার উপরে। এমনটা না যে প্ল্যাটফর্ম আপনাকে আসলে এক রাতারাতি স্টার করে দেবে। আপনাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, এরপর আসলে এটা আপনি কিভাবে ইউজ করে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তখন তো সেটা বুঝতাম না। এটা বুঝতে তো আমার 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় লেগে গেছে। বিকজ আমি আই থট যে ও ফাইন, আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম, এরপর তো বোধহয় কাজ হবে। কিন্তু বিষয়টা তো তা না। হ্যাঁ, বিকজ ডেফিনেটলি আমাকে আমি যে চ্যানেল থেকে এটা হলো, চ্যানেল আমার বেশ 6 মাস বেশ সাপোর্ট দিল, প্রতি মাসে বিভিন্ন ডিরেক্টরের সাথে কাজ করালো 1-2টা, বাট ইটস ফাইন। এরপর কি, ওনাদের তো আরো অনেক আর্টিস্ট আছেন। তো তখন তো আসলে পুরো ওপেন ফিল্ড। তো আই হ্যাড টু স্ট্রাগল আ লট, যে না ঠিক আছে, আমি সলো ভাবে আমাকে মানুষ কাস্ট করবে বা কাজ করব। সো এখানে আমি একটা রিয়েল একটা সিনারিও, খুবই হার্শ একটা সিনারিও ফেস করলাম। কিন্তু আমি একটু জানতে চাই যে যাই হোক তুমি চ্যাম্পিয়ন হলে, কিন্তু তারপরেও যেটা জানা গেল, তো সেই ক্ষেত্রে স্টিফ কম্পিটিশন ছিল বাজারে, তুমি একদম নতুন, বাজারে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আছে, সেখানে নতুন একটা প্রোডাক্ট, হ্যাঁ ওটাকে প্রমোট করা বা কে করবে প্রমোট, কি করা যায়, এই জায়গাতে ওই অথৈসাগরে নিশ্চয়ই পড়েছিলে তুমি? অবশ্যই পড়েছিলাম। বাট যেটা হয় হচ্ছে সামহাউ এটাও হলাম যে, আমি আপনাকে বলি অনেস্টলি, আমি জব যখন করতাম একটা সিকিউর একটা মানি আসতো আমার, কিন্তু আমি যখন এখানে চলে আসলাম জবটা কুইট করে, দ্যাট মিনস হোয়াট, আই ডোন্ট নো আমার কখন কাজ হবে, I don't know when I'm getting paid. আমি নতুন ছিলাম, কি অনেকে টাকাও দিত না। হ্যাঁ, সো সবকিছু মিলে এটা সব লার্নিং অ্যাকচুয়ালি।
মানে এই যে নতুনদেরকে যে পুরনোরা বা যারা এই জব হোল্ডার মানে ইয়েতে আছে, স্টেক হোল্ডারে যারা আছে, তারা যখন নতুনদেরকে এই 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 ট্রিটগুলো করে, দ্যাটস ভেরি রং। মানে আমি ইটস মাই হার্ড আর্নড থিং, ওয়াই শুডন্ট ইউ পে মি মাই থিং? এইটাই তো আমি জানি না এটা কেন হয়, সেটা নতুন হোক পুরানো হোক হোয়াট এভার ইট ইজ, আমার কাছে মনে হয় যে মানে এইটা তো ডিমোরালাইজ করে দেয় না? অবশ্যই ডিমোরালাইজ করে দেয়। এবং অনেক আর্টিস্ট দেখেন আপনি এখন পর্যন্ত দেখবেন যে ফ্রাস্ট্রেশন আছে, যে মার্কেটে এত টাকা বাকি, সবসময় দেখবেন যে ফেসবুকে পোস্ট, ভাই টাকাগুলো দিয়ে দেন, না হলে আমি নাম বলে দেবো। ওয়াই, মানে এটা কেন হবে? এটা হওয়ার দরকার নেই। সেটা নতুন আর্টিস্ট হোক, পুরনো আর্টিস্ট হোক, সেটা একটা পাসিং আর্টিস্ট হোক, যেই হোক, সবাই তো শ্রমটা দিচ্ছে। এক্স্যাক্টলি, শ্রম সময় সব দিচ্ছে না, দিচ্ছে, সেটাই আর কি। যাই হোক, এটা সবকিছু মিলাই আস্তে 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 ওভারকাম করলাম সিচুয়েশন গুলো, এন্ড দেন আজ অব্দি এখন পর্যন্ত যা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে তুমি ইউ আর আ গুড লুকিং গাই, নো ডাউট, কিন্তু ভেরি আনকনভেনশনাল, সামটাইমস আনকনভেনশনাল লুক, অনেক কনভেনশন লুকের মাঝখান থেকে। তো এটা আমরা ডিরেক্টরিয়াল পয়েন্ট অফ ভিউতে বললাম। তো সেই জায়গার থেকে যখন তুমি নায়ক হিসেবে ইনফ্যাক্ট মানে প্রধান চরিত্রে যে অভিনয় করা শুরু করলে, সেটার ব্রেকটা তুমি কি করে পেলে? মানে এটা না, আমার ফার্স্ট কাজই ছিল হচ্ছে বেসিক্যালি আবার সোলাকে, আমার ফার্স্ট কাজই ছিল মাবরুর রশিদ বান্না সাহেবের সাথে ভালোবাসার গল্পের শেষাংশ। আমার কোআর্টিস্ট ছিল নুসরাত নুসতিশা। আচ্ছা, প্রথম কাজটাই আমার খুব ভালো একটা কাজ হয়ে গেছিল। সেটা কিভাবে হলো, ব্যাপারটা কিভাবে হলো? কারণ তুমি তো নতুন ছিলে ও চ্যানেল আইতে। আচ্ছা, বললাম তো প্রথম 6 মাস তারা আমাকে বেশ ভালো কয়েকজন ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ দিয়েছেন। সো যেমন মাবরুর রশিদ বান্না, আমাদের মাহফুজ আহমেদ, হ্যাঁ, মাথিয়া বানি শুকু, এরকম বেশ কিছু ভালো ভালো ডিরেক্টরের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। সো এই কাজগুলোই আমাকে নেক্সট আসলে বিভিন্ন ধরনের ডিরেক্টরের চোখে পড়ার জন্য হেল্প করেছিল। এস্টাবলিশটা হলে কবে? মানে এগুলো তো ধরো প্রাথমিক কাজ, তুমি তখন কখন মনে করলে যে ইউ আর এস্টাবলিশড? এটা হচ্ছে 2018 বলবো আমি, 18-এ। মানে এর আগ পর্যন্ত আমি অনেকগুলো কাজ করতাম, অন এন্ড অফ কাজ করছি, কিন্তু আমার কাছে মনে হয় যে 2017 এর দিকে লাস্টে তাও মাবরুর রশিদ বান্নার একটা কাজ করি আমি। আমাদের গল্পটা এমন হতে পারতো। ওকে, ইট ওয়েন্ট ম্যাসিভ হিট। আচ্ছা, মানুষ বেশ পছন্দ করলো। এন্ড দেন ব্যাক টু ব্যাক আবারই মাবরুর রশিদ বান্নার একটা কাজ করেছিলাম আমি আর মেহজাবিন, হঠাৎ নীরার জন্য 2018 সালে। এটা ছিল বেশ স্ট্রং একটা টার্নিং পয়েন্ট। এন্ড দেন আমি ধরেন নো লুকিং ব্যাক 30 ডেজ শুটিং করলাম আমার। এখন শিডিউল আছে কিছু, আমি কাজ করব তো। এখন হচ্ছে কি, এখন হয় কি, তখন তো ছিল বয়সটা আরেকটু, এখন একটু বেছে বেছে কাজ করা হয়। বেছে বলতে কি, এখন আর ইচ্ছাটা করে না, মানে লাইক 30 ডেজ শুটিং করার মতো ইচ্ছাটা করে না। বিকজ একটা সময় গিয়ে 30 ডেজ শুটিং করাটা ওয়াও, প্রতিদিন শুটিং করছি। এখন মনে হচ্ছে আসলে আমি কি করছি। এখন ইচ্ছা করে যে না, একটু বেছে এমন কিছু করে যেটা মানুষের মধ্যে খুব ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, কারণ এখন আমার কাছে মনে হয় যে এখন আমি আগের চেয়ে অনেক বেটার অ্যাক্টিং করি, সো বেটার পারফরমেন্স আমি দিতে পারবো। সো আমার কাছে সেই জায়গায় মনে হয়েছে খুব ইজি গোয়িং এবং অ্যাজ ইউজুয়াল কাজ আমার এখন আর করতে চাই না। ওকে, ফাইন। আমরা এই একটা কিউ পেয়েও গেছি, আমরা শেষ যে সেকশন সেখানে চলে যাই। ঠিক আছে প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা শেষ সেকশন যেটা, সেখানে চলে যেতে চাচ্ছি, এবং সেই সেকশনটার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আমরা ইরফানকে হিরো হিসেবে দেখেছি, নায়ক হিসেবে দেখেছি, আরো দেখতে চাই অভিনেতা হিসেবেও আরো ভালো ভালো ক্যারেক্টারে। তো তোমার কাছে কি মনে হয় এই যে যেটাকে বলে সিন্ডিকেট, একটা সুর আমরা কানে আসে, অমুকের সাথে তমুকের সাথে, ইজ ইট ট্রু? তোমার জায়গা থেকে তুমি কি কখনো ফেস করেছো এরকম? হ্যাঁ, ট্রু, মানে করছো ইনফ্যাক্ট এখন? মানে এই সিন্ডিকেশনটা কিরকম, যে না উনি নায়িকা হবেন বা উনি নায়ক হবেন? সো এটাই ধরুন একটা ডিরেক্টরের চাঙ্ক আছে, এই ডিরেক্টর আবার এই চাঙ্কের নায়ক নায়িকা ছাড়া। তুমি কোন চাঙ্কে আছো? আমি কোন চাঙ্কে নাই। এটা আমার খুবই ব্যাড ডিসিশন। আই গট অ্যান অফার ব্যাক ইন 2018। আচ্ছা, তখন 19 গ্রুপিং মানে এরকম একটা দিকে খুবই হার্শ ভাবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আচ্ছা, 2019-এ। হ্যাঁ, সে এই 4-5 জন একদিকে, আবার এরা একদিকে, এদের সাথে কাজ করবেন, এদের সাথে কাজ করবেন। তো মাঝখানে আমার সিচুয়েশন এমন হলো, না আমি কাজ করতে পারছি ওদের সাথে, না ঘাটকা, ওরা মাইন্ড করে, ওদের সাথে কাজ করে এরা মাইন্ড করে, মাঝখানে পরে আমি কারোর সাথে কাজ করার সুযোগ পেলাম না, এবং হুট করে আমার কাজ নাই। ওকে, তো এটা তো প্রবলেম, কজ হচ্ছে ওরা আমার কাছে, এরা আমার কাছে। সো আই টুক এ ডিসিশন, আমি কোনো দিকেই নাই ভাই, আমার সাথে কেউ কাজ করলো করো, না করলো না। দেন আই ওয়েন্ট সলো।
তো এটা আমার জন্য খুব বড় একটা ধাক্কা ছিল। কজ হচ্ছে কি ধাক্কা এই জন্যই ছিল কারণ যারা ট্রেন্ডিং এ আছে বা যারা হচ্ছে তখন খুব পপুলার, তারা তো তাদের নিজেদের মধ্যে কাজ করছে। আমি তখন পপুলারদের সাথে কাজ করার সুযোগটা হারাই ফেললাম, ইনক্লুডিং ডিরেক্টরস। ওকে, সো এটাই। সো গ্র্যাজুয়ালি এগুলো হয়, ইভেন এখনো আছে যে আপনি দেখবেন যে এই ডিরেক্টর, এই আর্টিস্ট, এই নায়ক, ওটাই দেখি, এরাই কাজ করে ওদের মতো করে, আবার এদিকে এরা কাজ করে, এগুলো আছে। তো এটা থাকেই। সো ফাইন, যারা আমার কাউকে নিয়ে কোনো অভিযোগ নেই। আপনারা যদি গ্রুপিং করে যদি ভালো ভালো কাজ ওদিকে হয়, তাহলে ভালো কাজ হওয়াটাই জরুরি। আসলে ভালো কাজ হওয়া জরুরি। প্লাস আমার কাছে মনে হয় যে তোমার যদি এরকম গ্রুপিংটা না থাকে, ইন্ডাস্ট্রি আরো বড় হবে, আরো গ্রো হবে। কারণ একটা সময় ডেফিনেটলি আমি তো বললামই, একটা সময় সবাই সবার সাথে কাজ করার সুযোগ পেত, সুযোগ আমরা পেয়েছিলাম, সবাই সবার সাথে কাজ করতে পারতাম, সবাই সবার সাথে খুব ভালো একটা রিলেশন ছিল। এখন কেমন জানি সে আমি ওর সাথে কাজই করি, ওর সাথে আমার কোনো কনসার্ন নাই, ওর সাথে আমার ফোন রিসিভ করারও দরকার নেই, বিষয়টা এমন হয়ে গেছে আর কি। একটা সবারই একটা কমফোর্ট জোন থাকে কো আর্টিস্টের সাথে, সবার, ইনক্লুডিং মি। আমিও যদি কখনো স্টেজে দাঁড়াই, আমার কো হোস্টকে সেটা যদি কমফোর্ট জোন থাকে, তাহলে আমার জন্য ইজি হয়। তো ঠিক তেমনি ভাবে যদি ইরফানকে জিজ্ঞেস করা হয় যে ইরফানের কমফোর্ট জোনের নায়িকারা কারা বা কি, বা কাদের সাথে কাজ করে ইরফানের ভালো লেগেছে, সবার সাথেই ভালো লেগেছে, বাট দেন এগেইন যা বলিব সত্য বলিব, তো দুই একটা সত্য বলি। সময় ছিল আমার খুব রেগুলার কাজ হতো মেজাবিনের সাথে, মেজাবিনের কাজ করা, মেজাবিনের সাথে কাজ করা ইজ অলওয়েজ ফান। ইনফ্যাক্ট এখনো মেজাবিনের সাথে কখনো শুট পড়লে এটা মানে খুবই ইন্টারেস্টিং হয়। ওর সাথে আমার সিংটা খুব ভালো, আচ্ছা, যখন রেগুলার কাজ হতো আর কি। তানজিন তিশার সাথে আমার বেশ ভালো সিং ছিল, ওর সাথে বেশ কিছু কাজ হয়েছিল। এটা আমি অনেক আগের কথা বলছিলাম, এরপর এর অনেক বড় গ্যাপ। আর রিসেন্ট টাইম আমার সাদিয়া আইমানের সাথে বেশ ভালো কাজ হয়, সাদিয়া আইমানের সাথে। এই তো আমার সাথে এখন এই যে মেজাবিন, তানজিন তিশা, এদের পরবর্তী ব্যাচে কিন্তু সাদিয়া আইমানরা। তো তোমার কাছে ওদের দুই পক্ষের ওয়ার্কিং প্রসেস বলি বা মেথডের জায়গা বলি, তোমার কাছে কি মনে হয়, কি ডিফারেন্স আছে এদের মধ্যে? ডিফারেন্স বলতে মেহজাবিন একদিনে হয় নাই, মেহজাবিন অনেক স্ট্রাগল করে মেহজাবিন হয়েছে। সো মেহজাবিন ইভেন আমার কাছে মনে হয় যে ও জানে ও মেহজাবিন হতে ওকে কত কষ্ট করতে হয়েছে, বা তানজিন তিশা হতে ওকে কত কষ্ট করতে হয়েছে। কিন্তু এখনকার যারা আছে, সাদিয়া আইমান বলেন, চটিনি বলেন, আরো যারা আছে নেহা, ওরা দে আর সো লাকি। ওর ইন্ডাস্ট্রিতে আসছে অনলি 2 to 3 ইয়ার্স অর 4 ইয়ার্স ম্যাক্স, এর মধ্যে কিন্তু ওরা একটা জায়গা হয়ে গেছে টপে। হ্যাঁ, মানে প্রচুর কাজ হচ্ছে এবং প্রচুর ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছে। ইটস লাইক মানে ওদের, আমি বলবো যে ওদের স্ট্রাগলটা অবশ্যই অনেক কম। সো সেই জায়গা থেকে আমি জানি না ওরা কিভাবে এটাকে আসলে অনেক লম্বা ভাবে ধরে রাখবে। কারণ হচ্ছে একটা হয় না যে আমি যদি খুব সহজে অনেক কিছু পেয়ে যাই, এটা আবার ধরে রাখা অনেক মুশকিল। আমি যখন অনেক কষ্ট করে একটা জিনিস পাবো, সেটার ভ্যালুটা আমি বুঝবো। আমার কাছে সেই জায়গা থেকে মনে হয় যে এটা ওদের স্ট্র্যাটেজি হবে বা ওদের কনসার্ন হবে, ওরা আসলে কিভাবে জায়গাটা ধরে রাখবে, ভ্যালুসটা বুঝতে হবে আসলে। ওরা ডেফিনেটলি, আই হোপ যে ওরা বুঝে, অতটা বুদ্ধিমান ওরা অবশ্যই। বাট এটা সামহাও বোঝা যায় আসলে, মানে যে আমি কষ্ট করে কোন জিনিসটা পেলাম, আর আমি খুব ইজিলি কোন জিনিসটা পেলাম। ইন্ডাস্ট্রিটা অনেক বড়, সেটা হচ্ছে আমি এখন একটু বড় ইন্ডাস্ট্রিতে যাই, যেখানে তোমার পদার্পণ হয়ে গেছে এবং রিসেন্টলি আরো হবে। তো সেখানে একজন সুপারস্টার, মেগাস্টার বসে আছে মাথার উপরে, এবং তাকে দিয়েই নিয়ন্ত্রণ কম বেশি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, পাশাপাশি আরো অনেকেই এসছেন। তো সেখানে একজন ইরফান সাজ্জাদ, যে আলী রিলিজ হয়েছে অলরেডি এবং খুব ভালো যাচ্ছে, খুব ভালো চলছে। তো সেই জায়গার থেকে আলী নিয়ে আরো কতটুকু এক্সপেকটেশন আছে, এবং পরবর্তীতে বড় পর্দাকে নিয়ে চিন্তা ভাবনাটা কি একটু ঝটপট বলে দাও। অবশ্যই আমি বড় পর্দায় চিন্তা ভাবনা বলতে ওই যেটা বললাম যে বড় পর্দা মানে হচ্ছে বড়, একটু বেটার কিছু করার সুযোগ, একটু বড় ক্যানভাসে কিছু করার সুযোগ, আপনার যেটা হয়তো বা নাটকে ওভাবে সুযোগটা থাকে না। তো সেই কারণেই আসলে এই জায়গায় আছে। যেমন আলী ভেরি এক্সপেরিমেন্টাল একটা ওয়ার্ক, আমি জানি না কয়জন আসলে এই অ্যাটেম্পটা নিবে যে বিগ স্ক্রিনে আপনি একজন অটিস্টিক এবং একটা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা একটা ছেলে রোল প্লে করবেন, যেখানে কোনো গ্ল্যামার নাই, যেখানে নাথিং এলস, যেখানে খুবই র একটা ক্যারেক্টার আপনি প্লে করছেন। সো এটা আমি জানি না এটা কয়জন অ্যাটেম্প করবে, বাট আমার কাছে মনে হয়েছে আমি এই ক্যারেক্টারটা করতে চাই। ফিউচারে আমি এই ধরনের ক্যারেক্টার পাই কি পাই না, কোনো ডিরেক্টর আমাকে নিয়ে ভাববে কি ভাববে না, আমি যখন স্ক্রিপ্টটা পেলাম আমার মনে হলো যে কাজটা আমি করতে চাই। আমি আমার অ্যাক্টিং স্কিলটাকে আমি যাচাই করতে চাই আসলে।
সো আপনি যেটা বললেন যে ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি সাকিব ভাই আছেন, আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিতে আরো অনেকের আসা উচিত। এক্স্যাক্টলি, এবং অনেক এই ধরনের ছবি, এই ধরনের ছবি, সব ধরনের ছবি হওয়া উচিত। ইভেন আরো অনেকের ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত, এটা সাকিব ভাইয়ের স্বার্থেই কাজ করা উচিত। এক্স্যাক্টলি, উনি একজন তো পুরো ইন্ডাস্ট্রিকে সার্ভ করতে প্রশ্নই আসে না, এটা সম্ভব না। উনি বছরে হয়তো সর্বোচ্চ 2টা ছবি বা 3টা ছবি করতে পারবেন, উনার পক্ষে তো পুরো ইন্ডাস্ট্রিকে সার্ভ করা পসিবল না। আর উনি একজনই সব ক্যারেক্টার করবেন সেটাও উনার পক্ষে পসিবল না। হি ইজ এ হিউম্যান অলসো। সো উনার উপর যখন চাপটা অনেক বেশি হবে তখন আসলে কি উনিও তখন পারফরমেন্স করতে পারবেন না আসলে। সো সবাই যদি আমরা যদি সে আমি ধরে নিলাম উনি ধরেন সবচেয়ে টেস্টি খাবারটা হচ্ছে উনার ফিল্ম, তো সেই জায়গায় পাশাপাশি কিন্তু অনেক ডেজার্ট আইটেম লাগে, অ্যাপিটাইজার লাগে, এগুলো সবই যদি না থাকে তাহলে উনার টেস্টটা আসলে বোঝা যাবে না। আমার কাছে মনে হয় যে সবাই মিলে বিভিন্ন কন্টেন্টের ছবি যদি হয়, অনেক বাজেটের ছবি আমরা দেখতে চাই, খুব রিয়েলিস্টিক গল্পের ছবি দেখতে চাই, তাহলে হয় কি অনেক প্রডিউসাররাও এখানে ইনভেস্ট করার সুযোগ পাবে, অনেক ডিরেক্টররাও আসলে বিভিন্ন ধরনের গল্প বলার সুযোগ পাবে। এখন আমি যদি জানি যে সিনেমা আসতেই হলে আমার 10 কোটি 5 কোটি বাজেট ছাড়া ছবি করতে পারবো না, তাহলে অনেকে ভালো ভালো অনেক গল্প উঠে আসবে না। রাইট, একদম কারেক্ট। এবং আমরা এটাই চাই, ভালো ছবি হোক, ভালো গল্পের ছবি হোক, এবং ভালো গল্পের ছবির জয় হোক, আলীরও জয় হোক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইরফান, থ্যাংক ইউ সো মাচ being a guest for our show, এবং খুব ভালো লাগলো ইরফান ভাইয়া। আমি বলি আমি কিন্তু পথের প্যাচালি থেকে আপনার হোস্টিং এর ফ্যান। হ্যাঁ, আমি একটু আগে একজনকে আস্ক করছিলাম সে মানে পথের প্যাচালি দেখেছে কিনা। সো ইনফ্যাক্ট খুব রিসেন্ট পথের প্যাচালি কে নিয়ে আমাদের কোন একটা পেজে খুব ভাইরাল হয়েছে, তোমরা হোস্টিং এর কথা বলো, তোমরা কি ব্লগের কথা বলো, এগুলো করে এসেছি আমরা। মানে পথের প্যাচালি কোন সময় হয়েছে? 2000। সো তখন থেকে ভাই আমি আপনার ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার প্রিয় ইরফান সাজ্জাদ, যার সাথে হলো কথোপকথন। আগামী পর্বে আরো একজন তারকা তিনি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানটির সাথেই থাকবেন।